আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীগণ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব বেরটোল্ড ব্রেখট এর লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি নিয়ে। আমি আগেই তোমাদের জন্য ফটোকপি পাঠিয়ে দিয়েছি, তোমরা হয়তো পড়েও নিয়েছো। এখন আমরা আলোচনা করছি কবিতাটি। মূল কবিতায় যাওয়ার আগে আমরা কবি সম্বন্ধে দু চার কথা জেনে নেব। বেরটোল্ড ব্রেখট ছিলেন একজন প্রখ্যাত জার্মান নাট্যকার ও মঞ্চ পরিচালক। তিনি একজন বিখ্যাত জার্মান কবিও। 1898 খ্রিস্টাব্দে 10ই ফেব্রুয়ারি জার্মানির আউগসবুর্গ একটা জায়গার নাম, আউগসবুর্গে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন স্থানীয় কাগজ কারখানার অধিকর্তা। ব্রেখট চেয়েছিলেন একজন ভালো মানুষ রূপে জীবন কাটাতে। একটি মেডিকেল স্কুলে ভর্তিও হয়েছিলেন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কায় সব কিছু উলটপালট হয়ে যায়। তাই তিনি যেভাবে নিজেকে গড়ে তুলতে চেয়েছিলেন সেভাবে গড়ে উঠতে পারেননি। কবি একটা করে বলতেন, হতভাগ্য বে। পরে একটি কবিতাতেও লিখেছিলেন, বেচারা বেবের জন্ম এক অন্ধকার যুগে। বেরটোল্ড ব্রেখট মূলত নাট্যকার। তার এপিক থিয়েটার হলো একটি নাট্য আঙ্গিক। এপিক থিয়েটার নাট্য আঙ্গিক নিয়ে সারা পৃথিবী আলোড়িত হয়েছে। এই পদ্ধতি রপ্ত করার জন্য তিনি সংস্কৃত নাটক অধ্যয়ন করেছেন, মার্কস বুঝেছেন, চীনের পিকিং অপেরার কাছে গিয়েছেন, জাপানের কাবুকি দেখেছেন। তারপরে তিনি এপিক থিয়েটারটি রপ্ত করতে পেরেছেন। বাংলা নাটকেও ব্রেখটের প্রভাব লক্ষ্য করা যায়। ঋত্বিক ঘটক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বাদল সরকার, উৎপল দত্ত, অরুণ মুখোপাধ্যায় প্রমুখ বাংলা নাটকের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিত্ব ব্রেখটের একাধিক নাটকের অনুবাদ করেছেন। শুধু তাই নয়, তার লেখা বেশ কয়েকটি নাটক বাংলায় নানান সময়ে অভিনীত হয়েছে, যেমন দি থ্রি পেনি অপেরা, মাদার কারেজ, দি ইনফর্মার প্রভৃতি নাটকগুলি বাংলায় বিভিন্ন সময়েই অভিনীত হয়েছে। আজকে আমরা পড়ব ব্রেখটের লেখা কবিতা। নাটকটার কথা কেন বলে নিলাম? এই কারণেই বলে নিলাম যে বাংলা সাহিত্যে তার কবিতা পড়ার আগে আমরা যে তাকে বাংলা সাহিত্যের মধ্যে নাটকও আসে, বাংলা সাহিত্যের মধ্যে কতটা আমাদের নিজেদের মধ্যে জুড়ে নিয়েছি এটা জানার জন্য একটু তার নাটকের কথাটা আমরা বলে নিলাম। কাব্যজগতেও ব্রেখট নাটকের মতোই সমান প্রতিভার অধিকারী। তার লেখা কবিতার কয়েকটি বাংলা নাম, যেমন পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন, বই পোড়ানোর উৎসব, অজেয় লিপি, অন্ধকার দিন, মানব ধর্ম, প্রশ্ন প্রভৃতি কবিতা বাংলায় অনুদিত হয়েছে। এই কবিতাগুলির মধ্যে প্রথম কবিতাটি পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন আজ আমাদের পাঠ্য, আমরা আগেই বলেছি। এখন আমরা তো জার্মান ভাষা থেকে কবিতাটা পড়ছি না, এটা বাংলায় অনুদিত হয়েছে। যিনি অনুবাদ করেছেন সেই অনুবাদক অর্থাৎ শঙ্খ ঘোষ সম্বন্ধে একটুখানি আমরা জেনে নেব। শঙ্খ ঘোষ 1932 খ্রিস্টাব্দে 6ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলা সাহিত্যের অধ্যাপক
এবং বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। শুধু সমালোচক বা কবি বললেই হয় না, তিনি একজন বলিষ্ঠ অনুবাদকও ছিলেন। তার সাহিত্য জীবনের প্রায় 30 বছর ধরে তিনি বিভিন্ন সাহিত্য অনুবাদ করে গেছেন। তবে তার অনুবাদকে নিছক অনুবাদ না বলে অনুসৃজন বলা যেতে পারে, অর্থাৎ তিনি কোনো কিছুরই আক্ষরিক অনুবাদ করেননি, অনুসৃজন করেছেন, অর্থাৎ অনুবাদের সঙ্গে সঙ্গে নতুন সৃজনও করেছেন। তিনি সাঁওতালি কবিতারও অনুবাদ করেছেন বাংলায়, নাম দিয়েছেন সাঁওতালি গান। এমনকি ভিয়েতনামি লেখক বা লোকসঙ্গীতের অনুবাদও তিনি করেছেন বাংলায়, নাম দিয়েছেন বেনহাই নদীর বিলাপ। আজকের আমাদের পাঠ্য পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বেরটোল্ড ব্রেখটের উল্লেখযোগ্য একটি জার্মান কবিতার অনুবাদ। শঙ্খ ঘোষ জার্মান কবিতাটি থেকে সরাসরি অনুবাদ করেননি। জার্মান কবিতাটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন এম হামবার্গার। কবিতাটির ইংরেজি নাম ছিল কোশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস। এই ইংরেজি কবিতাটি শঙ্খ ঘোষ বাংলায় অনুবাদ করে নাম দিয়েছেন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। ব্রেখট তাঁর লেখা কবিতাটি রচনা করেছিলেন 1935 খ্রিস্টাব্দে। বার্গার কবিতাটি ইংরেজিতে অনুবাদ করেছেন 1976 খ্রিস্টাব্দে, আর শঙ্খ ঘোষ সেটি বাংলায় অনুবাদ করেছেন 1986 খ্রিস্টাব্দে। শঙ্খ ঘোষ তাঁর বহুল দেবতা বহু স্বর, নামটা একটু অদ্ভুত মতো, ভালো করে খেয়াল করো, বহুল দেবতা বহু স্বর, দন্তস্বয় বা স্বর, বহুল দেবতা বহু স্বর নামক কাব্যগ্রন্থে অন্যান্য আন্তর্জাতিক কবিদের সঙ্গে সঙ্গে জার্মান কবি ব্রেখটের 14টি কবিতা বাংলায় অনুবাদ করেন। এই 14টি কবিতার মধ্যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি। কবি অর্থাৎ ব্রেখট তার এই কবিতাটিতে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির প্রত্যক্ষ ছায়াপাত ঘটিয়েছেন। এখানে একজন সাধারণ শিক্ষিত মজুর মানব সভ্যতার ইতিহাসের পরিপ্রেক্ষিতে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেছে, যে প্রশ্নগুলি যুগ যুগ ধরে ঘটে চলা বিভিন্ন ঘটনা পরম্পরার মধ্যে অগণিত খেটে খাওয়া মানুষের ত্যাগ, শ্রম এবং অবদানের কথাকে ফুটিয়ে তোলে। কি আছে কবিতাটির মধ্যে একটু দেখে নিই সংক্ষেপে। কবিতাটির মধ্যে দেখি এক লেখাপড়া জানা মজুর, ইতিহাসের অনেক ঘটনা, রাজা রাজড়ার কাহিনী, ইতিহাস খ্যাত স্থান ও নগর নগরীর কথা তার জানা। ইতিহাসের সব কিছু ঘিরে যত নির্মাণ কার্য রয়েছে, যত গঠনমূলক কীর্তি, সব কৃতিত্বের অধিকারী দেখা যায় কেবলমাত্র রাজা রাজড়াদের নামে। মজুরটির প্রশ্ন, তারা কি ঘাড়ে করে পাথর বয়ে এনেছিল? প্রকৃতপক্ষে মজুরটির কথা অনুযায়ী প্রকৃতপক্ষে এই রাজা রাজড়াদের শ্রমে ওইসব কীর্তি গড়ে ওঠেনি। যারা শ্রম দিয়ে, জীবন দিয়ে, প্রতিটি রক্তবিন্দু দিয়ে ওই গঠন ও নির্মাণ কাজে আত্মনিয়োগ করে ইতিহাসের পাতায় তাদের সৃষ্টি ও শিল্পকে অমরত্ব দিয়ে গেছে, সেই সব শ্রমিকদের কথা কে মনে রেখেছে? দুঃখের কথা,
ইতিহাসের পাতায় তাদের নাম নেই। ইতিহাসে নাম আছে কেবল রাজা রাজাদের। 7 দরজাওয়ালা থিবস হোক, বারবার ধ্বংস হওয়া ব্যাবিলন নগরীর সুনির্মাণ হোক, লিমা নগরীর সোনা ঝকঝকে নির্মাণ শৈলী হোক, কিংবা চীনের সুবিশাল প্রাচীর হোক, সব ক্ষেত্রেই শ্রমিক শ্রেণীর কথা উপেক্ষিত। যুগ যুগ ধরে শ্রমিক শ্রেণীর প্রতি এই অন্যায় অবিচার হয়ে আসছে। লেখাপড়া জানা ইতিহাসজ্ঞ মজুরটি এই সত্যতাকে উস্কে দিয়েছে তার প্রশ্নের মধ্য দিয়ে। এখন আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি, দেখি কবিতায় কি বলা আছে। কবিতার প্রথমেই বলা আছে, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? একেবারে প্রথমেই মজুরটি তার প্রশ্ন ছুঁড়ে দিয়েছে। 7 দরজাওয়ালা থিবস। থিবস কি? সমুদ্রের তীরে অবস্থিত প্রাচীন গ্রিসের একটি বিখ্যাত শহর হলো থিবস। 7 দরজাওয়ালা থিবস অর্থাৎ এই থিবস শহরের 7টি প্রবেশপথ ছিল। গ্রিসের একটি শহর ছিল থেবাই, সেখান থেকেই এই থিবস নামটি এসেছে। গ্রিসের সবচেয়ে বড় শহর ছিল এই থিবস। পৃথিবীর বিভিন্ন দেশ তথা ফারাও থেকে শুরু করে রোমান সম্রাটরাও এই থিবসের স্থাপত্যের শ্রীবৃদ্ধি করেছিলেন। এখন বইয়ে লেখে রাজার নাম। থিবস কারা গড়ে তুলেছিল সে ব্যাপারে বিভিন্ন বইয়ে দেখা যায় 7 দরজাওয়ালা থিবস নাকি কোনো রাজা বা সম্রাট নির্মাণ করেছিলেন। প্রশ্ন হলো, এই থিবস শহর নির্মাণের জন্য কোনো রাজা কি একটিও পাথর ঘাড়ে করে বয়ে এনেছিলেন? না, বরং সেটা করেছিল শ্রমিকেরা। কিন্তু সেই শ্রমিকদের নাম কোথাও উল্লেখ নেই। পরের লাইন, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলন। ব্যাবিলন কি? ইরাকের বর্তমান রাজধানী বাগদাদ শহর থেকে প্রায় 50 মাইল দক্ষিণে ইউফ্রেটিস নদীর শাখা নদী হিল্লার তীরে অবস্থিত এই ব্যাবিলন। ব্যাবিলন নামটি এসেছে সুমেরিয়ান শব্দ ব্যাবিলি থেকে, যার অর্থ ভগবানের দরজা। এটি অর্থাৎ ব্যাবিলন ব্যাবিলনিয়া রাজ্যের রাজধানী। রাজা হামুরাবির শাসনকালে ব্যাবিলন এক সুবৃহৎ রাজধানীতে পরিণত হয়। এখানে রয়েছে ঝুলন্ত উদ্যান। সম্রাট নেবুকাডনেজার এটি তৈরি করেছিলেন খ্রিস্টপূর্ব 600 অব্দে। বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য এটি। ব্যাবিলন শহরের মাঝখানে ছিল ব্যাবিলন টাওয়ার। শহরটি ঘেরা ছিল বিশাল প্রতিরক্ষা প্রাচীরে। সামনে ছিল বিশাল উঁচু প্রবেশ পথ। তা সত্ত্বেও ব্যাবিলন বহিঃশত্রুর আক্রমণে অনেকবার ধ্বংস হয়েছে আর বারবার গড়ে তোলা হয়েছে। আর একটু বলি, খ্রিস্টপূর্ব 589 অব্দে পার্সিয়ান সম্রাট সাইরাসের আক্রমণে ব্যাবিলন একেবারেই ধ্বংস হয়ে যায়। বর্তমান ইরাকের বাবিল প্রদেশে এর ধ্বংসাবশেষ রয়েছে। এখন বারবার ব্যাবিলন আক্রমণ করে ধ্বংস করেছিল শত্রুপক্ষ। বারবার তা আবার গড়ে তুলল কারা? এই রাজারা নাকি শ্রমিক মজুরেরা? সেই চূর্ণ বিচূর্ণ ব্যাবিলনকে যারা অসম শক্তি ও শ্রমের দ্বারা পুনরায় গড়ে তুলল, কালের যাত্রাপথে সেই ব্যাবিলন আবার মাথা উঁচু করে দাঁড়ালো যাদের জন্য, অচিরেই তারা বিস্মৃতির অতলে তলিয়ে গেল।
এদের অসাধারণ শৈল্পিক দক্ষতা ও কীর্তি ইতিহাসে উপেক্ষিত রইল। পরের লাইন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? লিমা। লিমা হলো পেরুর রাজধানী, সর্ববৃহৎ শহর ও পেরুর প্রধান বাণিজ্য কেন্দ্র। এটি একটি অত্যন্ত সমৃদ্ধ প্রাচীন নগর রাষ্ট্র। পাহাড় ও মরুভূমি দিয়ে ঘেরা লিমার ভৌগোলিক সৌন্দর্য অতুলনীয়। এখানকার আন্দেস এলাকায় সোনা ও রূপার খনি ছিল। লিমা সিটি অব দ্য কিং নামে বিখ্যাত। 1551 খ্রিস্টাব্দে লিমা শহরে সান মার্কো জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এটি আমেরিকার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। লিমা দক্ষিণ আমেরিকার 5ম বৃহত্তম শহর। কথা হলো যে সোনার ঔজ্জ্বল্যে পরিপূর্ণ লিমা যারা বানালো তারা একদিনের জন্য কি তাদের হাতে তৈরি লিমার প্রাসাদে থাকতে পেরেছিল? পারেনি। পরে চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীর আমরা জানি যে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে এটিও একটি আশ্চর্য। চৌ বংশের শ্রেষ্ঠ সম্রাট কিন শি হুয়াংতি বহিঃশত্রুর আক্রমণ থেকে, বিশেষত হুনদের আক্রমণ ঠেকানোর জন্য চীনের প্রাচীর তৈরি করেন। এটি আসলে একাধিক প্রাচীরের সমষ্টি। এটি লম্বা প্রায় 1500 মাইল বা 6500 কিলোমিটার। এটি শুরু হয়েছে সাংহাই পাস থেকে এবং লোপ লেক নামে একটি জায়গায় গিয়ে শেষ হয়েছে। এই প্রাচীরের উচ্চতা প্রায় 24 ফুট, চওড়া এতটা যে 6 জন অশ্বারোহী পাশাপাশি যেতে পারে। এই মহাপ্রাচীরটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। চীনা ভাষায় এই প্রাচীরকে বলা হয় ছাংছং, এর অর্থ দীর্ঘ প্রাচীর। এখন প্রশ্ন হলো, বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল সে যুগের কারিগরদের, কিন্তু পৃথিবীর 7ম আশ্চর্য সেই প্রাচীর সম্পূর্ণ হওয়ার পর শ্রমিকেরা নিমেষে অন্ধকারে মিলিয়ে গেল। কোথায় গেল তারা? তাদের এই প্রকাণ্ড কর্মযোগের স্বীকৃতি তো পেলই না, উপরন্তু একেবারে গায়েব হয়ে গেল তারা। এটি হচ্ছে মজুরটির প্রশ্ন। জয়তরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? রোম। রোমকে এখানে বলা হচ্ছে মোহনীয় রোম। রোমকে বলা হয় গৌরবময় রোম, স্বপ্ন সুন্দরী রোম। এটি ইটালির রাজধানী। এটি ভূমধ্যসাগরের তীরে এবং টাইবার নদীর উপকূলে 7টি পাহাড় দিয়ে ঘেরা স্থাপত্য ও গির্জার সৌন্দর্যে অতুলনীয়। এই নগরীর শুরু আনুমানিক খ্রিস্টপূর্ব 753 অব্দে। পরবর্তীকালে রোম নগরীকে কেন্দ্র করে সুবিশাল রোমান সাম্রাজ্য গড়ে ওঠে, যা বিশ্বের ইতিহাসে এক দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে বড় সাম্রাজ্য হিসেবে পরিগণিত হয়। এই রোম একটু একটু করে এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল, এত বেশি জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল যে রোম নিয়ে মানুষের মুখে মুখে প্রবাদ তৈরি হয়ে গিয়েছিল। এছাড়া রোমের একটি আশ্চর্য বস্তু, যা 7ম আশ্চর্যের একটি আশ্চর্য, তার নাম উল্লেখ না করলে রোম সম্বন্ধে বলাটা একটু বোধহয় কমই হয়ে যাবে। তা হলো কলোসিয়াম। বিশাল গোলাকৃতি বহুতল বিশিষ্ট খোলামেলা ছাদবিহীন এক প্রেক্ষাগৃহ, যেখানে 50 থেকে 60 হাজার দর্শক
একসঙ্গে বসতে পারত, যার নাম কলোসিয়াম, আগেই বলেছি। এছাড়া রোম ফোয়ারার জন্যও বিখ্যাত ছিল। এখানকার ত্রেভি ফোয়ারা বিশ্ববন্দিত। এইসব কারণেই কবি বলেছেন রোম শহর জয়তোরণে ঠাসা। আজ এই পর্যন্ত রইল। পরের দিন বাকি অংশ নিয়ে আমরা আবার আলোচনা করব।